হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে বাংলা সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মধুসূদন দত্তের যে বীরাঙ্গনা কাব্য রয়েছে সেই বীরাঙ্গনা কাব্য সম্পর্কে আজ কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। মানে কাব্যটাই কী, সেখানের বিষয়বস্তু কী আছে সেটা নিয়ে শুধুমাত্র আজ আমি আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার আগে বলি, এই মাইকেল মধুসূদন দত্তের অবদান সম্পর্কেও কিন্তু বাংলা সাহিত্যে তার অবদান কতটা রয়েছে, আরও বিভিন্ন যে কবিরা রয়েছে, ঠিক আছে, তাদের সম্পর্কে কিন্তু আমি আলোচনা করছি। সেই ক্লাসগুলি যদি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নেবে। তাহলে আজকের আলোচনাটি আমি শুরু করছি। দেখো, প্রথমে আমরা দেখব এই যে মাইকেল মধুসূদন দত্ত যে রয়েছে তার একটা অন্যতম কাব্য কিন্তু হচ্ছে এই বীরাঙ্গনা কাব্য। কি বলা হচ্ছে, এই যে বীরাঙ্গনা কাব্য যে রয়েছে এই বীরাঙ্গনা কাব্য তিনি 1862 সালে কিন্তু লিখেছিলেন। আমরা দেখব এই যে বীরাঙ্গনা কাব্য সালটা মনে রাখবে, এটা 1862 সালে কিন্তু লেখা হয়েছিল। কি বলেছে, বাংলা পত্রকাব্যের ইতিহাসে প্রথম পথে দিশারি হচ্ছে বীরাঙ্গনা কাব্য। আমরা দেখব যে বাংলা পত্রকাব্য রয়েছে সেই পত্রকাব্যের ইতিহাসে প্রথম দিশারি যে কাব্যটা, সেই কাব্যটির নাম হলো বীরাঙ্গনা কাব্য। দেখো কি বলছে যে 19 শতকের পটভূমিকায় পুরাণের নারীকে কিভাবে আধুনিক যুগের পটভূমিকায় উপস্থাপন করা যায় তা মধুসূদন দত্ত দেখিয়েছেন এই কাব্যে। মানে আমরা দেখব যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলো রয়েছে সেখানে যে নারীদের চরিত্র রয়েছে সেই সমস্ত নারী চরিত্রকে তিনি তুলে ধরে 19 শতকের পটভূমিকায় মানে আধুনিক যুগে তিনি কিভাবে উপস্থাপন করতে হয় তা কিন্তু তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আমরা পৌরাণিক কাহিনী যে রয়েছে সেখানে নারী চরিত্রগুলোকে কিন্তু আমরা দেখতে পাবো তার এই বীরাঙ্গনা কাব্যগুলির মধ্যে। কি বলেছে যে 19 শতকের নারী চেতনাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলেন বিদ্যাসাগরকে এই কাব্য উৎসর্গ করে। আমরা দেখব এই যে কাব্যটি তিনি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, তিনি সেই সময় 19 শতকের যে সমাজটা রয়েছে সেই সমাজে নারী চেতনা সঞ্চারের জন্য এই বিষয়টাকে তিনি আরেকটু বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন। বিদ্যাসাগর যে আছে, বিদ্যাসাগরকে কিন্তু তিনি এই কাব্যটি উৎসর্গ করেছিলেন বীরাঙ্গনা কাব্য। কি বলেছে যে 11টি পত্রে পুরাণের নারীরা সকলেই প্রতিবাদের সুর শুনিয়ে গেছেন। ঠিক আছে, আমরা দেখব 11টি পত্রের মধ্যে প্রত্যেকটা পুরাণের যে নারীরা রয়েছে সকলেই কি প্রতিবাদের সুর শুনিয়েছেন। মানে এক একজন নারীর প্রতিবাদ এক এক সুরে বক্তব্য আর কি এক এক সুরে কিন্তু তিনি উপস্থাপন করেছেন তার কবিতা বা তার এই পত্রটির মধ্যে, এই কাব্যটির মধ্যে। কি বলেছে, কেউ প্রেমে বা কেউ প্রতিবাদে বা কেউ অধিকার প্রতিষ্ঠায়, কেউ ন্যায়ের সারে শকুন্তলা, দ্রৌপদী, জনা, তারা, কৈকেয়ী প্রত্যেকেই স্বতন্ত্রতার স্বাক্ষর রেখেছেন। আমরা দেখব এই যে সমস্ত নামগুলো এখন আমি বললাম, ঠিক আছে, শকুন্তলা, দ্রৌপদী, এরা কি এক একটা পৌরাণিক ইতিহাসে পৌরাণিক যে কাহিনীগুলো দেখব সেখানে কিন্তু এক একটা কিন্তু এই নারীগুলো কিন্তু এদের চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এদের যে যুদ্ধটা, ঠিক আছে, এদের যে প্রতিবাদ এক একজন কিন্তু এক একভাবে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদগুলিকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করেছিলেন। কী কারণে? নারী চেতনা উন্মেষের জন্য। কি বলেছে যে প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজেদের যে প্রতিবাদ রয়েছে সেই প্রতিবাদ কিন্তু করেছেন, প্রতিবাদের কিন্তু স্বাক্ষর রেখে গেছেন। যেমন বলছে যে বীরাঙ্গনা, এই নামটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি এই নামটার অর্থ কী। বলছে বীরাঙ্গনা অর্থাৎ বীর যে অঙ্গনা, বলতে বীর যে নারী, সেই নারীকে বোঝাচ্ছে। মানে এই নারী চরিত্রকে কেন্দ্র করে কিন্তু তিনি এই বীরাঙ্গনা কাব্যটি কিন্তু রচনা করেছেন, মানে নারী চেতনার উন্মেষ করবে বলে। ঠিক আছে, দেখো কি বলছে যে এই সব নারীরা কেউই যুদ্ধে যায়নি, প্রত্যেকেই গৃহে থেকে নিজের মতো করে প্রতিবাদ করেছে। আমরা দেখব এই যে সমস্ত নারীরা রয়েছে, শকুন্তলা, দ্রৌপদী, এক একটা বিখ্যাত কিন্তু পৌরাণিক ইতিহাসে নারীরা রয়েছে। ঠিক আছে, কি বলছে, এরা কিন্তু কেউ যুদ্ধে যায়নি, কিন্তু প্রত্যেকে কিন্তু গৃহে থেকে নিজেদের প্রতিবাদের সুর কিন্তু সঞ্চার করেছে নিজেদের মতো করে। কি বলছে, কেবল শকুন্তলা অরণ্যচারী। বলছে এখানে পুরাণে নারীদের আরও নীতি নিয়ম নেই। বলছে এই যে শকুন্তলা হচ্ছে অরণ্যচারী, তার সঙ্গে বলেছে পুরাণের যে নারীরা রয়েছে তাদের কোনো নীতি নিয়ম নেই, প্রত্যেকেই নিজস্ব অভিব্যক্ত নিয়ে মত প্রকাশ করেছে। এমনকি কৈকেয়ীও ঘোষণা করেছে যে যেখানেই যাব কহিব
যেখানে যাব কহিব সেখানে পরম অধর্মচারী রঘুকুলপতি, মানে নিজের স্বামীর সম্পর্কে তিনি বলেছেন। এই যে রামকে যে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, সেই কারণে সে প্রতির উপরে কিন্তু প্রতিবাদ করতে কিন্তু সে ছাড়েনি, সে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেছে। সেটারই সেখানে কিন্তু এই কাব্যটির কয়েকটি লাইন বলেছে। এই কোর্টকেই যে ঘোষণা করেছিল যে যেখানে যাইব কইব সেখানে পরম অধর্মচারী রঘুকুলপতি, মানে নিজের যে রঘুকুলপতি আছে তিনি হচ্ছে পরম অধর্মচারী, তিনি অধর্ম করেছে। এই যে এইভাবে নিজেদের প্রতিবাদ নিয়ে যে তারা ছিল, ঠিক আছে, বা প্রতিবাদের যে স্বাক্ষর তারা রেখে গেছে, সেগুলো কিন্তু তিনি তার কাব্যর মধ্যে উপস্থাপন করেছেন। বলছে সে চলে যাচ্ছে রাজ্য ত্যাগ করে। এই যে কৈকেয়ী ছিল, তিনি রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছেন, এবং যেখানে রাজা নিজের নিয়ম রক্ষা করে না সেখানে কৈকেয়ীও কি থাকার প্রয়োজন উপলব্ধি করে না। খুব সুন্দরভাবে এই নারী চরিত্র কিন্তু তিনি স্থাপন করেছে, পৌরাণিক একটা বিখ্যাত নারী চরিত্র। কি বলছে, আবার তারা নিজের প্রেমের কথা সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে ঘোষণা করেছে যে তেমনই জনা জানিয়ে দিয়েছে যে স্বামীর অন্যায় ধর্ম। জনাও কি জানিয়েছে, নিজের স্বামীর অন্যায় যে ধর্ম রয়েছে সেই অন্যায় ধর্ম সম্পর্কেও কিন্তু জানিয়েছে। কি বলছে, বিষয়বস্তু হচ্ছে ভাষার লালিত্য এবং কাব্য সুষমায় বীরাঙ্গনা কাব্য অন্যতম শ্রেষ্ঠ কাব্য। আমরা দেখব শুধুমাত্র বিষয়বস্তুর দিক থেকে নয়, ভাষার লালিত্য তার সঙ্গে কাব্য সুষমার দিক থেকেও কিন্তু এই বীরাঙ্গনা কাব্য কিন্তু একটা অন্যতম শ্রেষ্ঠ কাব্য। কি বলা হচ্ছে, সংযতভাবে বঙ্কিমচন্দ্র লিখেছেন তাই যে কবিত্ব শক্তির দিক দিয়ে বিচার করলে মধুসূদনের মেঘনাদবধ কাব্য উৎকৃষ্ট, কিন্তু ভাষার লালিত্য এবং ছন্দের পরিপাত্য মধুকবির বীরাঙ্গনা সর্বশ্রেষ্ঠ রচনা। আমরা দেখব তিনি যে সমস্ত এই যে তিনি যে মেঘনাদবধ কাব্য যে রচনা করেছেন সেখানে একটু ভাষার লালিত্যটা কম দেখতে পারবো, কিন্তু শ্রেষ্ঠ আমরা দেখব এই যে বীরাঙ্গনা কাব্য ভাষার সাহিত্য বলো, ঠিক আছে, ভাষার দিক থেকে বলো, তারপরে কাব্য সুষমার দিক থেকে বলো, বিষয়বস্তুর দিক থেকে বলো, এটা কিন্তু একটা শ্রেষ্ঠ কাব্য মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য। ঠিক আছে, তো আজ এই মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।